কয়জনের লইয়া মায়াডারে বার কইরা আনো, লুকাইছে নটি, গ্রামটার নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে, দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে, চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলন, দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকাল। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করাল। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছাল না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকাল আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখল কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল, চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনে ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে, আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এই জন্যে খালি বাড়িত ব্যাঠা ছেঁড়া ডাইকা আইনা রস কমাইছে। পূর্ণার গা রিরি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হের মাইরাও এমন হইছে, নিজেও এমন কি ইচ্ছা করল, মাইয়াও করল। পদ্মজা চমকে তাকাল। মহিলা বলেই যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব, আক্রোশে শরীর কাঁপতে থাকল। রিনাসহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলব, একদম জিভ ছিঁড়ে ফেলব। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেত্যাত্মার রাগে ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোল না। রিনা একাই এগিয়ে আসল। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করল। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগব। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে ছইতসহ আরও 3-4 জন এগিয়ে আসল। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তক্ত হল। কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারও হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হাওয়াতে চোখের পলকে পাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলে, আর কিছুক্ষণ, আইয়াই পড়ছি। হেমলতা কিচ্ছুটি বলেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে।
হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন, বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদের কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হবার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ের মতো দেখা যাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে যাচ্ছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজালি কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্থ মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। ছঈদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলা মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকাল। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না ছঈদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা একদৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত ছঈদ আলগা করতেই সে ছুটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা, আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে টুকের সাথে চেপে ধরল। রমিজের উচকানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান ছঈদ। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজার চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকাল। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। ছঈদ নিতে গেলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল। ছঈদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। ছঈদ মা গো বলে ঝুঁকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসল পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হল। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গেছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন, তোমরা থামো, এইটা কি করতাসো? থামো, কইতাসি তো। সবাই সইরা আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে, দুই হাত বুকের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আটকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই ছেড়িরে ধরন যাইব না, যান এনন থেকে। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোক নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে। হেমলতার ভয়। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে।
হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বলেন, আমরার বাড়িত গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িত যাই। হেমলতা মিনমিনে গলায় বলেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগল। তিনি ঘাড় ঘুরে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে গেছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হয়। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে? পরপরই নিজের মনকে বুঝ দেন, না না, হে আইবে কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে। ঠান্ডা বাতাস বইছে, তবু তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পান মাতাব্বরকে। মাতাব্বরের সাথে আরও দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে